দুর্গাপূজা এলেই আমরা যার কথা সবচেয়ে বেশি মনে করি তিনি বীরেন্দ্র কৃষ্ণা ভদ্র। এবং আমরা দুর্গাপূজা এলেই মায়ের আশীর্বাদ নিই। তবে যারা বীরেন্দ্র কৃষ্ণা ভদ্রর সঙ্গে থেকেছেন, ওনাকে খুব কাছ থেকে দেখেছেন এবং ওনার আশীর্বাদ নিয়েছেন, তাদের মধ্যে একজন শিখর তরফদার। বীরেন্দ্রর সঙ্গে আমার বহুদিন থেকে পরিচয়। 1975 সালে অল ইন্ডিয়া রেডিওর যে বেতার জগৎ ছিল একটা কাগজ, সেই কাগজের স্টাফ ফটোগ্রাফার ছিলাম আমি। হ্যাঁ, আর যে জন্য বীরেন্দ্র আমাকে মাঝে মাঝেই অল ইন্ডিয়া রেডিওতে যেতে হতো। সপ্তাহে 3 দিন ওখানে যেতাম। ওখানে আমাদেরই এক দাদা উপেন তরফদার কাজ করতেন, প্রণবেশ সেন কাজ করতেন। আমার নিজের দাদা না, কিন্তু মোর দেন ব্রাদার। সেটা আমি বলবো কেন, কিভাবে পরিচয় আমাদের সঙ্গে বেশি। এইবার বীরেন্দ্রর সময় আমি দেখতাম বীরেন্দ্র আসতেন, রুমে ঢুকতেন, আড্ডা মারতেন, গল্প করতে ভালোবাসতেন। উপেন দাদের সঙ্গে দেখলাম খুব পরিচয় 1975 থেকে। তারপর থেকে হ্যাঁ, ওই সময় তো সবসময়। তারপরে যখন প্রথম তো শুরু করেছিলেন গাস্টিং প্লেসে। গাস্টিং প্লেস তো আকাশবাণীর আগের অফিস। আপনি দেখেছেন? না 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 না, ওটা দাদা দেখেছে, মানে উপেন্দা দেখেছে। তারপরে বীরেন্দ্র কলকাতায় এই আকাশবাণী ভবনে যখন এলেন তখনই দেখলাম। তখন একদিন আমাকে উপেন্দা বলল যে একটা পুজো, এই মহালয়ার দিন একটা পুজো ওপেনিং আছে বিকেলবেলা, বীরেন্দ্রকে নিয়ে আমি যাব। উপেন্দ্রার জানাশুনো পুজো, কিন্তু তাছাড়া বীরেন্দ্র যাবেই না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওই প্রোগ্রাম করে তারপরে কিছুতেই যাবেন, লাইভ প্রোগ্রাম তো কিছুতেই যাবেন না। তখন উপেন্দ্রের ব্যাপারে রাজি হয়ে গেছেন। সেই দিন ওনাকে আমরা বাড়ি থেকে অর্গানাইজাররা গাড়ি পাঠালো। নর্থে ওই শ্যামবাজারের কাছে। বীরেন্দ্রকে সেখান থেকে তুলে আমরা তখন সন্ধ্যেবেলা না, বিকেল। হ্যাঁ, ওপেনিং তো সন্ধ্যেবেলা। তারপরে নর্থে কোন ক্লাবটা আমার না ভুলে গেছি, সেই ক্লাবে বীরেন্দ্রকে নিয়ে যাওয়া হলো। বীরেন্দ্র উপেন্দ্রকে আগে থেকে বলে দিয়েছে যে আমার কিন্তু টাকা পয়সা চাই না, আমার এই ধুতি পাঞ্জাবি চাদর এটা কিন্তু মাস্ট, এবং এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একেবারে আমরা 3 জন, কিন্তু আমরা তো ধুতি পাঞ্জাবি ওই ক্লাব থেকে চাইবো না, উপেন্দ্রও চাইবে না, আমি না, প্রণবেশ সেনও না। ফুলের তোড়া দিয়ে আমাদেরকে বরণ করলো ওরা। আমরা ছিলাম টোটাল, আমি উপেন্দ্র, প্রণবেশ দা আর বীরেন্দ্র, 4 জন। হ্যাঁ, আমাদের একটা গাড়ি পাঠিয়েছিল, অ্যাম্বাসেডার গাড়ি। যখন উদ্বোধনটা হয়ে গেল পুজোর, তারপরে বীরেন্দ্র বলল যে উপেন, ওদের ডাকো, আমার জিনিসগুলো সব দেখে নাও ঠিক আছে কিনা। তো যা হয়, আমি তো খুব বেশি জানতাম না। উপেন্দ্র বললো হ্যাঁ, আগে থেকে বলে দিয়েছিল ক্লাবকে। তো যাই হোক, তারপরে এসে ওরা আস্তে আস্তে ওগুলো দিল, দিয়ে ওই মিষ্টি খেলাম, মিষ্টি রসগোল্লা বাবা। হ্যাঁ, রসগোল্লা, সন্দেশ, 3 রকম তা ছিলই, নোনতা ছিল, সিঙ্গাড়া। তো এগুলো খেয়ে আমরা গাড়িতে উঠে, ওরাই গাড়ি দিল। আমরা তখন হ্যাঁ, ধুতি পাঞ্জাবি, গায়ের চাদরটা দামি চাদর, প্রত্যেকটাই দামি। তোষরের পাঞ্জাবি। এমনি যেতেন না পুজো? না, খুব বেশি যেতেন না। উপেন্দ্র রিকোয়েস্ট করলেন যে চলো যাই। হয়তো যে পাড়াতে বীরেন্দ্র থাকেন সেখানে হয়তো করেছেন, সেগুলো তোমরা জানতে পারবো না। না, বক্তৃতা না, ফিতে কাটলেন। ফিতে কেটে প্রতিমা উদ্বোধন করলেন, প্রদীপ জ্বালালেন। কিন্তু আমার, জানেন তো, আমার খারাপ লাগছে, ওই ছবিগুলো আজকে আমার লেখার সঙ্গে দেওয়া যায়নি। কেন জানেন? ওগুলো বেতার জগৎকে সব দিয়ে দিতে হয়। আমাদের বেতার জগৎটা যেহেতু ওদের হয়ে ছবি তুলছি আমি, সেই জন্য আমাকে ছবিগুলো দিয়ে দিতে হয়। এবং শুধু তাই না, বেতার জগতের অল ইন্ডিয়া রেডিওর তখন নিয়ম ছিল নেগেটিভসগুলো ওই বেতার জগৎকে দিয়ে দিতে। এটা মনে হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, 1975 মধ্যেই কিন্তু এটা 1975-এর যে পুজোটা, সেই পুজোটা
আচ্ছা, এবার আপনার সঙ্গে কত দিনের আলাপ ছিল বীরেন্দা? বীরেন্দার আলাপ ধরুন ওই 75 আপনি বললেন 75, ধরুন 70 থেকে আমি ইয়েতে যাচ্ছি 5 বছর ছিল আলাপ। উনি কিভাবে মানে ক্যান্টিনে যেতেন, চাটা খেতেন? একদম আড্ডা মারতেন, উপেন্দ্রদের সঙ্গে ক্যান্টিনে যেতেন, চা খেতেন, উপেন উপেন বলে ডাকতেন। তো খুব মজার মানুষ, আর গলা তো আর খুব নসি নিতেন, জানেন তো। আচ্ছা, নসি নিতেন। কটার সময় উনি আসছেন জেনারেলি অফিসে বীরেন্দা? এই ফার্স্ট হাফটা আসতেন না, 2টোর পর আসতেন মেনলি। ওরা তো ঘুরে, ওনার ভয়েসটাই তো ফাটাফাটি, আর এইটা নিয়ে এত চর্চা করতে নিনি। এই মহালয়া নিয়ে কিভাবে বেটার করা যায়, আরো সুন্দর করে এটাকে আরো ভালো করে করা যায়, অসাধারণ। তারপরে সবচেয়ে বড় কি জানেন, যে মহালয়া দিন উনি কিন্তু গঙ্গায় পুরো টিমকে গঙ্গায় স্নান করিয়ে, তারপরে ওই যে যারা পঙ্কজ মল্লিক থেকে শুরু করে যে মেন 4-5 জন, বাণী কুমার, তারপরে এদিকে পঙ্কজ মল্লিক, তারপরে এদেরকে ওরা গঙ্গায় স্নান করে তারপরে একসঙ্গে ড্রেস চেঞ্জ করে, না তখন আমি উপেন্দ্রের মুখে শোনা, সেই গাস্টিং প্লেসে গঙ্গায় স্নান করে তারপরে ওরা আসতেন নিয়েতে মহলায়। আর কলকাতাতেও এসেছেন বেশ কিছু। লাইভ, সেটাই তো সবচাইতে বড় জিনিস। উনি লাইভ কত মিনিট পড়তেন? লাইভ একদম লাইভ, মানে আপনার তো 4টে থেকে শুরু হতো ওটা, আমার মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা পড়তেন একা একদম। পড়তে মন্ত্রটা তো উনি পড়তেন। না তারপরে তো আমরা তো একবার উপেন্দ্র আমাকে বললো লাইভ প্রোগ্রাম দেখবি, আমি বললাম হ্যাঁ দেখবো। সেই জন্য রাত্রিটা থাকতে হয়েছিল ওখানে। থেকে ওই কাঁচের ভেতর দিয়ে এই দেখতাম যে সব জুতোগুলো বাইরে রাখা আছে, উনি ভেতর দিয়ে, ওখানে তো সাউন্ড যাবে না একটা। কজন থাকতো ভিতরে? ওই যে যত গান, সুমিত্রা সেন থেকে শুরু করে যা গান আপনার কে না থাকতো সেই সময়কার, যে গানগুলো হতো একসঙ্গে বসে যেত সবাই। নট দ্যাট যে ওরা পরে এসে ঢুকতো। সুপ্রীতি, উনি দারুণ, ওনারই তো ফেস গানটাই তো ওনার। তো মহালয়ার দিন কিভাবে শুরু? মহালয়ার দিনটা তো বীরেন্দ্রকৃষ্ণ ভট্ট শুরু করতেন একদম যেরকম আজকে শুরু করলেন। কি জামা পরে আসেন উনি? একদম সাদা, একদম সাদা, ধুতি পাঞ্জাবি, একদম ধুতি পাঞ্জাবি। রাত্রে কি ওখানেই থাকতেন? না আসতেন অনেক ভোরবেলা চলে আসতেন, 2টোর সময় 3টের সময় চলে আসতেন। তারপরে গঙ্গায় গিয়ে স্নান করতেন। হ্যাঁ, ওনাকে 3টের সময় না তারও আগে বোধ হয়, তখন গঙ্গায় তো অতক্ষণ না, আরো বেশি লাগবে টাইম। গাস্টিং প্লেস এখানে পাশেই তো গঙ্গা, কলকাতায় বেশি টাইম লাগবে না। আকাশবাণীতে যখন শুরু করলেন মহালয়া দিন, তখন কিরকম পরিবেশ ছিল? তখন দারুণ পরিবেশ। আপনি দেখতেন? আমি একবার ওই লাইভটা দেখেছি উপেন্দ্র থ্রুতে, ওই কাঁচে ভেতর দিয়ে উপেন্দ্র আমাকে দেখালো। আপনি তো আকাশবাণী গিয়েছেন, সামনে একটা স্টুডিও আছে পিছনে। হ্যাঁ, বিশাল স্টুডিওটা, যে স্টুডিওতে মহালয়া হতো, তার কারণ হচ্ছে সমস্ত আর্টিস্টগুলো কেউ গান হয়ে গেল, ওই যে বেরিয়ে গেল তা না, কিন্তু গান যেখানে হলো একদম বসে থাকতে হতো, পুরো মহালয়া বসে দেখতে হতো। তখন সাউন্ডের ব্যাপার ছিল, দরজা খুললে পরে বন্ধ করলে আওয়াজ হবে। সমস্ত আর্টিস্টকে নিয়ে উনি একটা বিশাল আসর, সেই আসরে বসে উনি ফার্স্ট মন্ত্রপাঠ করতেন। অসাধারণ জীবনের মনের। আপনারা তো জানেন যে অনেক চেষ্টা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নকল করে যদি অন্য কেউ ভয়েস দেওয়া হয়। একবার আপনি জানেন তো, সবচেয়ে বড় খবর যেটা উত্তম কুমার যেটা করেছিল, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর যে ভীষণ বদনাম হয়েছিল জানেন। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর পাঠটা উত্তম কুমার, সে খুবই খারাপ হয়েছিল, এটা কেউ মেনে নিতে পারেনি বাঙালি সমাজ। তারপরের বছর থেকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোনো সিনেমা কিংবা ডকুমেন্টারি হয়েছিল? বীরেন্দ্র না, ছবি অনেক, হ্যাঁ ইয়েস, ডকুমেন্টারি হয়েছিল। না ও বাবা, তখন দূরদর্শন করিয়েছিল না, আকাশবাণী করিয়েছিল
দূরদর্শন হয়তো করিয়েছিল ওই পুরোনো দিনের অরোরা ফিল্মস টিমস হতে পারে, অরোরা ফিল্মস, হ্যাঁ, অঞ্জন আমার বন্ধু। ডকুমেন্টসে নেই? না না না, আমার না, সেই আমি বীরেন্দার ডকুমেন্টারি দেখেছি, কিন্তু কারা করেছে না বলতে পারবো না। ডকুমেন্টারি আছে, ইয়েস, কমিউনিটি ছিল। আপনি আমাদের দূরদর্শনের পাশ দিয়ে তো এখন এলেন, দেখলেন বীরেন্দার ছবি সামনে লাগানো আছে একদম মেন গেটের সামনে, একদম বাঙালি, যে কোনো বাঙালি। হ্যাঁ 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 হ্যাঁ, বীরেন্দা একদম মানে এক এবং অদ্বিতীয়। সেই জন্য বীরেন্দা খুবই দুঃখ ছিলেন, খুবই দুঃখ ছিল যেবার উত্তম কুমার ওইটা করবে ভেবেছিলেন। উনি জানেন যে এটা হবে না, এটা একটা ফ্লপ হবে, এবং সেটাই দুঃখ পেয়েছিলেন। ওনার যে উচ্চারণগুলো, ওনার যে বলার ভঙ্গি, স্টাইল, এগুলো কি ছিল? মানে একদম মানে মা দুর্গার আশীর্বাদ, একদম একদম মানে মা দুর্গার আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না। এটা বিশেষ করে ওনাকেই দিয়েছে, আর কাউকে ওনাকেই দিয়েছে একমাত্র। এই যে ভঙ্গিটা, এই যে গলাইটা তো মেন, এটা মানে ভাবা যায় না। কপি করা অনেক চেষ্টা করেছে, না 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 না, কপি করার চেষ্টা করলেও হবে না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেকেন্ড হবে না, এইটুকু বলে দিচ্ছি। ওই যে বীরেন্দার তো জানেন সমস্ত রেকর্ডিং এখন যেগুলো হয়, অল রেকর্ডিং, দূরদর্শনের কাছে রেকর্ড, অল ইন্ডিয়া রেডিওতেও রেকর্ড, সারা পৃথিবীতে যেখানে মহিষাসুর মর্দিনী মহালয়া বাজে সব বীরেন্দার গলা। এবং জেনে রাখবেন এখনও রেডিও লোকে ওই ঠিক মহালয়ার আগের দিন গিয়ে একটু ব্যাটারিটা চেঞ্জ করে, একটু মেকানিকের কাছে নিয়ে যায়, যদি না হয়। হ্যাঁ, নস্টালজিয়া। আপনি দেখেছেন, সত্যি আমরা ভাগ্যবান। হ্যাঁ, খুব মজার লোক ছিলেন, খুব মানে খুব মজার লোক। যোগ করতেন, হ্যাঁ যোগ করতেন। এই সেসব দিনে কতদিন এই উপেন্দ্রদের সঙ্গে উপেন্দ্র আমাদের সঙ্গে খুব খাতির ছিল। বীরেন্দার খুব খাতির ছিল। বেতার জগতের যে বীরেন্দার ছবিটা তোলা, ওটা তো আমার তোলা ছবি বীরেন্দা। এবং সেটা সারাক্ষণ যে বীরেন্দার মাইক সামনে যে ছবিটা দেখেন, ওটা তো আমার বেতার জগতের তোলা। ওরা ওখান থেকেই সবাইকে দিয়েছে। ফুটবল দেখতেন? ফুটবলের আগ্রহ ছিল না? ফুটবল মোহনবাগান বোধহয় সাপোর্টার ছিলেন উনি, না? আমি যতদূর জেনেছি মোহনবাগান সাপোর্টার ছিলেন। হ্যাঁ, ফুটবল কমেন্ট্রি শুনতেন। তখন অল ইন্ডিয়া রেডিও তো একদম পাশে, আর উনি ম্যাক্সিমাম ওই ইয়েতে চলে যেতেন ফুটবল দেখতে গেলে। ওই আমাদের তিনতলায় যে জায়গাটা ওপেন আছে, ওখানে গিয়ে চেয়ার নিয়ে বসে একটুখানি দেখতেন, ব্যাস। ওখান থেকে তো দেখা যায়, আপনারা তো জানেন। উপেন্দ্র যখন পেলের ইন্টারভিউ করলো, সেই কথাটা উনি জেনেছেন, খুব আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, দারুণ। উপেন্দ্র ইন্টারভিউ করছে, পেলেকে ইন্টারভিউ করছে। উপেন্দ্র কতজনকে ইন্টারভিউ করেছে বলুন দেখি? উপেন্দ্র, সুচিত্রা সেন, ওটা তো আমার তোলা। পেলেও আমার তোলা, কিন্তু সব আমার তোলা। আকাশবাণীতে ছবি এখন সব জায়গায়। আপনি দেখবেন, আপনাকে আমি পাঠিয়েছি উত্তম কুমারের ইন্টারভিউ, সুচিত্রা সেন, রাজ কাপুর, তারপরে দেখবেন আরো আছে। আপনার ফ্যামিলি সত্যি মানে ইতিহাস আছে। ইতিহাস। আপনার দাদা অমিয়দা ম্যারাডোনাকে মানে রাম হরে কৃষ্ণ স্বল্পরি, ওটা আছে, দেখাচ্ছি আপনাকে। আমি জানি, এখানে আছে। আমি তো এইখানে তো অনেক আছে, এগুলো আছে। তারপর উপেন্দ্রের সঙ্গে আমার পরিচয় খেলার মাঠে। আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের বোধহয় কোনো একটা খেলা ইডেন গার্ডেনে কভার করতে গেছি, মোহনবাগান মাঠে বোধহয়। তখন উপেন্দ্র আমাকে দেখতো যে ছেলেটা ক্যামেরা ব্যাগ নিয়ে আসে, কে? তো আমি উপেন্দ্রের সঙ্গে গিয়ে আলাপ করলাম যে উপেন্দ্র, আমি হুমায়ুন তরফদারের ছোট ভাই। ও আচ্ছা, তরফদার, আরে আমার ফ্যামিলি, ঠিক আছে, তুমি একটা দাদাকে বলো আমি কিন্তু একদিন উপেন্দ্রের সঙ্গে অমিয়দার সঙ্গে দেখা করবো। চলে আসুন স্টুডিও ক্যামিলিয়া পার্ক সার্কাসে, সবাই চেনে, 7 পয়েন্ট ক্রসিং। হ্যাঁ, ওখানে একদিন উপেন্দ্র চলে এলেন। উপেন্দ্র এসে দাদাকে বললেন, অমিদা, এই জানেন আমি আপনার ভাইয়ের সঙ্গে আমার আলাপ খেলার মাঠে, কিন্তু আমাদের একটাই শুধু অসুবিধা হয়, আমাদের দেখলেই তরফদার শুনলেই বলে আপনি কি অমিয়বাবুর ভাই, শেখরকেও বলে আপনি কি উপেন তরফদারের ভাই। তো আমরা যদি সব এটাকে ভাই হিসেবে দেখি, তখন দাদা বললেন 100 বার তুমি বলবে হ্যাঁ আমি আপনাকে নিয়ে গেল, আমাকে শুধু অল ইন্ডিয়া রেডিওর সমস্ত জায়গায়, জানেন তো, কোথায় কেন্দুলি মেলা, কোথায় আন্দামান। আমরা তো স্টেট ব্যাংকের কাজে উপেন্দ্র তো যেত আগে আন্দামানে, আমি গেলাম ছবি তুলতে
তখন শান্ত মিত্র ছিল স্টেট স্টেট ব্যাংকের ব্যাংকের। পিআরও। উনি আমাদের নিয়ে যেতেন। আমি তো দুবার আন্দামানে গেছি অল ইন্ডিয়া রেডিওর হয়ে, তো বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। সুকুমার সমাজপাতি, হ্যাঁ, দেখবেন অনেক ছবি আছে। আমরা মিউজিকে জ্যোতি বাবুকে ইন্টারভিউ নিচ্ছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়কে ইন্টারভিউ নিচ্ছেন পরবর্তী ব্যাপারে। আচ্ছা, আকাশবাণীতে যখন বিখ্যাত কে কে লোক তখন তো বিখ্যাত উপেন্দ্র তো ওয়ার 71 ওয়ারটা অসাধারণ কভার করেছে। সম্পর্কে বলুন। আমি তখন তখন তো আপনি তখন আমি আর উপেন্দা আর প্রণবেশ দা আমরা যশোরে প্রাইম মিনিস্টার আসছে, ইন্দিরা গান্ধী মানে কোথায় ভেতরে ঢুকে গেছে, তারপরে আমরা রিলিফ দিতে ঢাকায় গেলাম। আমি উপেন্দা প্রণবেশ দা ঢাকা রিলিফ দিয়ে ওদেরকে চলে এলাম সেম ফ্লাইটে আবার পরে। তখন আমাদের নিউজ আকাশবাণী ফাটাফাটি ছিল, ফাটাফাটি ছিল। তখন নিউজে ছিল দেবাংশু ব্যানার্জি, তখন ছিলেন দীপেশ ভৌমিক, তখন ছিলেন তরুণ চক্রবর্তী, খবর পড়তো, জুনিয়র ছিলেন। হ্যাঁ, জুনিয়ররা। তারপরে দেবরাজ রায়, না ও টিভিতে ছিল। তারপরে আরো অনেক ছিলেন, গৌতম, ছন্দা সেন, ইয়েস, এরা সবাই খবর পড়তেন। সেরা নিউজ রিডার কে? নিউজ রিডার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মানে অসাধারণ। আর আমার জানেন তো, আমার একটা অল ইন্ডিয়া রেডিওর প্রতি একটা নেশা ছিল। সেই নেশাটা হচ্ছে যে যেদিন পরের দিন স্ট্রাইক হতো, কোনো স্টাফেরা তো রাত্রিবেলা বাড়ি যেত না, তারা রাত্রিবেলা থাকতো ওখানে, যে ট্রেন ফ্রেন পাওয়া যাবে না, বাস টাস পাওয়া যাবে না, রেডিও। আমিও ওদের সঙ্গে থেকে যেতাম রাত্রিবেলা। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে স্ক্রিপ্ট লিখে দিতেন তিনি ওই প্রণবেশ সেন অল ইন্ডিয়া রেডিওর নিউজটা করতেন, নিউজ এডিটরও ছিলেন প্রণবেশ দা। আর উপেন্দা ছিলেন সংবাদ বিচিত্রা। ওটা ইংলিশে হতো এবং বাংলায় হতো, কিন্তু ইংলিশও বাংলা, হ্যাঁ, ওই ইংলিশে তখন বরুণ হালদার বিখ্যাত, তখন উনি বরুণ হালদারটা ইংলিশ করতো আর বাংলা করতো দেবদুলাল, তরুণ চক্রবর্তী পরবর্তীকালে, আর কে এরকম ছিল। তখন আরেকজন ছিলেন ওয়াইসি গুপ্তা। ইয়েস, ইংলিশ, ইয়েস, ওয়াইসি গুপ্তা। তারপরে উনি বক্সার ছিলেন শুনলাম, ওয়াইসি গুপ্তা। তারপরে ওনার মিসেস ওই অনিতা মুখার্জি। হ্যাঁ, তারপরে খেলা যখন হতো না কোনো মাঠে, তখন আমি উপেন্দা ওই একসঙ্গে ওই উপেন্দার ওই আপনি ওই উপেন্দার যে রেকর্ডারটা না, 20 কেজি মিনিমাম আমাকে ঘাড়ে দিয়ে দিত। আমাকে ডান ঘাড়ে, শুনুন, ডান ঘাড়ে আমার উপেন্দার আর বাঁ ঘাড়ে আমার স্টিল ক্যামেরা, এই নিয়ে মাঠের মধ্যে ঢুকতাম। উপেন্দা মানে যে 16 জন মারা গিয়েছিল, ওরে বাবা, ছিলাম তো আমরা, আমি উপেন্দা দুজনেই ছিলাম। অনেক ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি। রেকর্ডিং করতে গিয়েছিলেন উপেন্দা প্রচুর ইন্টারভিউ। সেই দিনই আকাশবাণীতে টেলিকাস্ট হয়েছিল সেগুলো। 16 জন মারা যাওয়ার দিন, ফাটাফাটি, মানে ওই যে সেই ওপর থেকে ফেলে দিচ্ছে একতলা 3 টায়ার থেকে 2 টায়ারে, কি রকম ভাবে। তখন কমেন্ট্রিতে ছিলেন সুকুমার সমাজপতি। উনি বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেননি কত বড় ঘটনা ঘটবে। আরে বাপ রে বাপ, সুজিন চ্যাটার্জি, জানি, সেও বুঝতে পারেন। সব ইতিহাস, জানেন তো, সব ইতিহাস। হ্যাঁ, অনেক ইতিহাস আপনি দেখেছি নিজে আমি শুধু। তারপরে ইডেন গার্ডেনে যেবার আগুন লাগালো, কি ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, সেটাও তো আমি ছিলাম। আমার মেজদা ছিল, মেজদা আমাকে ওই কাছে গিয়ে ছবি তুলতে বারণ করছে যে আর কাজ যাস না। রেকর্ডিং করেছিল বহুত। এই রেকর্ডিং গুলো সেই দিনই টেলিকাস্ট হয়েছিল অল ইন্ডিয়া রেডিও থেকে 10:15-তে। হ্যাঁ, আমার মনে আছে। ওটা কি ছিল? সংবাদ বিচিত্রা। হ্যাঁ, সংবাদ বিচিত্রা ছিল বাংলা নাম, আর নিউজ রিল ছিল ইংরেজি নাম। সেটা উপেন্দা দুটোই করতো। উপেন্দা যদি ওই বুধবার, আর একটা ছিল ডেটটা ইংরেজিটা ওরই কাছাকাছি বোধহয়, বুধবার বোধহয় ওরই কাছাকাছি, শনিবার কি রোববার। কিন্তু উনি কোনোদিন এমন মানে স্টেডি ছিলেন, উনি মানে অসুখ হতো না। আকাশবাণী মানে বীরেন কৃষ্ণ ভদ্র, একদম। আকাশবাণী মানে হচ্ছে অজয় বসু, একদম। অজয় বসু। আকাশবাণী মানে কমল ভট্টাচার্য, পুষ্পেন সরকার। আরে বাপ রে, 3 জনকে দেখেছেন আপনি? আমি দেখেছি। হ্যাঁ, অজয় দা, ওরে বাবা, অজয় দা যা
এবারে কমেন্ট্রি পড়ে ইয়া কি করতেন না, গল্প করতেন। আপনার ও ওই যে নিউজ রুমে এসে, আচ্ছা। নিউজ রুমে এসে উপেনদা আমাদের ওখানে নিউজ রুমে দেখবেন একটা ছাদ আছে একদম নিউজ রুমের পাশে, অ্যাসেম্বলির সামনে, ওই ছাদে বসে চেয়ারে আরামসে গল্প শুরু। আসলে বীরেনদা তো অনেকদিন আগে রেডিওতে, আমি তো 1975 থেকে বছর দেখে। হ্যাঁ, উনি মারা গেলেন তখন কিরকম ছিল আকাশবাণী? আপনি গিয়েছিলেন, বডি ওনার এসেছিল আকাশবাণীতে? হ্যাঁ, আমরা তো ওখানে কি করে খবর পেলেন? হ্যাঁ, আমরা খবর পেলাম বীরেনদা আর নেই, বীরেনদা বয়স হয়ে গেছিল, বীরেনদার মানে যাওয়ার সময় হয়ে গেছিল জানেন। তারপরে বীরেনদা মারা গেলেন, আকাশবাণী যেন মনে হচ্ছে যে একদম বাবা হারা হয়ে গেলেন। তো যাই হোক, বডি এসেছিল আকাশবাণী, আপনি ছিলেন? আমি ছিলাম, দেখেছি, আমি দেখেছি। যাকে দেখেছেন খুব কাছ থেকে, আরে বাপ রে বাপ, তিনি আমাদের মনের ভিতরে এক গাড়িতে গেলাম, উনি মারা যাননি, একদম 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 একদম। আমরা আজকেও ওনার গলা সবাই শুনেছে, সবাই লক্ষ লক্ষ বাঙালি সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, এবং ওনার যে মানে ভয়েস আছে সেটা অসাধারণ অসাধারণ। আকাশবাণীর সোলার সিস্টেমে চলে যাচ্ছে একদম একদম। মহিষাসুর মর্দিনী, এটা আর কোনোদিন কারো হবে না, এবং আমাদের বহু চেষ্টা করেও কিন্তু ওই গলা আর হবে না। আর যার জন্য আকাশবাণী কি করেছে জানেন, অ্যাওয়ার্ড পাননি, এক্স্যাক্টলি, উনি সেরকম অ্যাওয়ার্ড পাননি, কারেক্ট। তো আকাশবাণী সেই জন্য কি করেছে জানেন, এই জিনিসটাকে আর গোপন না করে, রেস্ট্রিক্টেড না করে, সমস্ত দূরদর্শন থেকে শুরু করে সমস্ত মিডিয়ার মধ্যে এই মহালয়াটা ছড়িয়ে দিয়েছেন। আপনি ইউটিউব খুললেও মহালয়া, আপনি যেখানেই যাবেন মহালয়া, প্রচুর রেকর্ড করেছেন মহালয়া, রেকর্ড সেই এলপি বলুন আর বড় রেকর্ড 33 বলুন HMV প্রচুর করেছেন। এগুলো এটা মেন হচ্ছে আগে টেপে, হ্যাঁ, উপেন্দ্র যে উপেন্দ্র যে টেপে রেকর্ডিং করতো, সেখানে ওই রেকর্ডিং 20 কেজি ওজন, ওরে বাপ রে বাপ, সেই টেপে করে ওইখানে উপেন্দ্র, ওইখানে মেশিনে উপেন্দ্র এসে কাজটা করতেন। আর মহালয়া টেপে করে তারপরে ওটা একসঙ্গে 3 জায়গায় রেকর্ডিং হতো মহালয়াটা, কিন্তু খেয়াল রাখবেন, ওই একটা জায়গায় না, এক জায়গায় যদি কোনো কারণে গন্ডগোল হয় 3 জায়গায় রেকর্ডিং হতো। তারপরে সেই টেপ থেকে ওরা ডিস্কে করে নিত, তারপরে যাতে কোনো রকম প্রবলেম না হয়। হ্যাঁ, তারপরে তো এখন ডিজিটাল হয়ে গেছে, খুব টেনশনে। আকাশবাণীতে তখন যারা কাজ করতেন আর কি, অমিয় বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আর অনেককে জানেন তো, আকাশবাণীর অনেক নিউজ রিডার ছিলেন, সব নাম টাম ভুলে গেছি, যারা ভেতরে কাজ করতেন। নীলিমা সেন, তারপরে গল্প দাদুর আসর, ওই যে পার্থ ঘোষ আর গৌরী ঘোষ, ওরা দুজনে বিখ্যাত। উর্মিমালা পরে এসছেন। আচ্ছা, আপনি বেলা দেখে দেখেছেন? আরে বাবা, বেলাদে তো তখন ওই যে মেয়েদের কি প্রোগ্রামটা, মহিলা মহল, আপনি তো বেলা থেকে নিয়ে দেখলেন, এখন একটা সিনেমা হয়েছে, আমি দেখেছি। মহিলা মহলে বেলাদে খুব স্ট্রিক্ট ছিলেন, খুব কোনো মেয়েরা যদি দেরি করে আসতেন তাকে ঢুকতে দিতেন না, মানে ভীষণ স্ট্রিক্ট ছিলেন বেলাদে, মানে ওনার একটা ট্রেজেডি ছিল। একদম 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 একম। আবার ওই রান্না ওখানেই শিখে, হ্যাঁ, দারুণ। মহিলারা মানে বসে থাকতো, একদম একদম একদম। ইন্দিরাদি কি প্রোগ্রাম ছিল জানো, ছোটদের, আরে বাপরে বাপ, ইন্দিরাদি বিখ্যাত, খুব ভিড় হতো, খুব লোক শুনতো। রেকর্ডিং এর সময় তো লাইভ হতো, জানেন তো, ওগুলো ইয়ের প্রোগ্রাম কিন্তু ম্যাক্সিমাম লাইভ হতো, এই ইন্দিরাদির আর ইয়ের প্রোগ্রাম একদম লাইভ হতো, তখন অত টেপের ব্যাপার ছিল না। পরবর্তীকালে প্রোগ্রাম আপনার ভালো লাগতো সেখানে? আকাশবাণীর এই মহালয়া প্রোগ্রাম দারুণ লাগতো, গল্প দাদুর আসর, তারপরে মহিলা মহল, তারপরে দেবদুলালদার খবর, সংবাদ বিচিত্রা, নিউজ রিল, বরুণ হালদার ম্যাক্সিমাম পড়তেন,
তো ইংলিশে। তো অনেক জানেন তো, এগুলো এগুলো বিখ্যাত প্রণবেশ সেনের লেখা। আমরা আড্ডাও মারতাম খুব, আমি উপেন্দা প্রণবেশদা খুবই আড্ডা। উপেন্দা ছিলেন আমার দাদা কাম গাইড, সব কিছু, মানে বন্ধু আত্মীয় সব আর কি। তো এইভাবেই আর কি উপেন্দাও চলে গেলেন। সবাই ডেকে ডেকে এখন আমাকে উপেন্দ্র তরফদারের স্মৃতি প্রায় পুরস্কারটা আমাকে দেয়। এরকম আমি আবার সেগুলো উপেন্দ্রের ওয়াইফকে পাঠিয়ে দিই, বুম্বাকে পাঠিয়ে দিই। ছেলে বুম্বা এখন উপেন্দ্রার ছেলে কিন্তু এখন ইনফরমেশন ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর কৌস্তব তরফদার। তখন আকাশবাণীতে বীরেন দাও ছিলেন, বীরেন সাহা। বীরেন সাহা, হ্যাঁ, তার পরবর্তীকালে তো দূরদর্শন এলেন। কলকাতার দূরদর্শনে আমি যখন ঢুকি তখন বীরেন্দা ছিলেন। তখন তো নিউজ এডিটর স্থায়ী বলে কেউ ছিল না, অনেকে কাজ করতো। তারপরেই বীরেন্দা এলেন, তারপরেই অসীম সোম এলেন, তারপরে অমিতাভ চক্রবর্তী এলেন নিউজ এডিটর। তখন অনেক নিউজ রুমে অনেক এডিটর তখন পাল্টেছে। বীরেন্দা অনেকদিন ছিলেন। আমি 1975-এ 9th আগস্ট যেদিন রাধা ফিল্ম স্টুডিওতে দূরদর্শন হয়, আমি কিন্তু সেদিন থেকে অ্যাজ এ নিউজ স্ট্রিঙ্গার ক্যামেরাম্যান কাজ করি একদম 2005 সাল পর্যন্ত। আমি আমার লাইফে 15,000 নিউজ করেছি আমি, 15,000 টোটাল। হ্যাঁ, এবং শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তখন প্রথমে তো ফিল্মে করতাম আমরা, ফিল্মে 8 টাকা ফুট পেতাম, ₹8 পার ফুট যেটুকু ইউজ হতো। তো এইভাবে খুব অল্প পয়সায় কাজ করতাম তখন। তারপরে ভিডিও মেশিনগুলো নেই, আগে স্টুডেন্ট মেশিন ছিল, তার আগেও একটা। হ্যাঁ, আমরা তো তখন যখন কাজ করতাম তখন তো বোলেক্সের ছোট ক্যামেরাগুলো নিয়ে এই কলকাতায় কেনা। সেরা যদি ভিডিও যদি বলা যায়, ওরে বাবা, সেটা যতীন চক্রবর্তী আমাকে দায়িত্ব দিয়েছিল আর উপেন্দ্রকে দায়িত্ব দিয়েছিল। পেলে আসছে কলকাতায়, হ্যাঁ, এই পুরো কাভারেজটা কিন্তু আমার ভিডিও চাই। এবং হ্যাঁ, আমার ভিডিও, আমি পুরো ফিল্ম 16 মিলিমিটার তখন বড় ক্যামেরা নিয়ে গেছি গ্র্যান্ড হোটেলে সারাক্ষণ। আরে বাবা, ওইখানে ওই দিন যে আমাদের গেছে, তারপরে ওইখানে আমাদের দারুণ, মানে হাজার হাজার ভিড় জানেন আপনি। তারপরে গ্র্যান্ড হোটেলে এসে উপেন্দা সেই দিনই ইন্টারভিউ করেছে, মানে ভাবতে পারবেন না। ওরা যার পরের দিন যদি কোনো প্রবলেম হয়, সেই আর যতীন চক্রবর্তী পারমিশন ছিল, উনি তো আকাশবাণীতে সেদিনই কবে বাজলো, পরের দিন বাজলো। ওটা তো রাত হয়ে গেছিল সেদিন, অনেক রাত হয়ে গেছিল, পরের দিন বাজলো। তখন স্পোর্টসে কে ছিল খেলাধুলা? তখন একজন ছিলেন রবি ভট্টাচার্য, ছিল অনেক। হ্যাঁ, তখন তো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বুঝতে পেরেছি। আকাশবাণীতে এই নিউজ কভারেজ বলতে, সংবাদ বিচিত্রা বলতে, দ্যাট ওনলি ম্যান ইজ উপেন্দ্র তরফদার। হ্যাঁ, ওর একজন অ্যাসিস্ট্যান্ট ছিল শেখর গুপ্ত। শেখর গুপ্ত তিনি ওই কল্যাণী থেকে আসতেন। হ্যাঁ, কল্যাণী থেকে আসতেন। তো ইডেন গার্ডেনে যখন বন্যা রিলিফের যখন খেলা হলো, তখন অমিতাভ বচ্চন থেকে শুরু করে উত্তম কুমার, আরে বাপ রে বাপ, দিলীপ কুমার, আপনি তুলেছেন সব। হ্যাঁ, ছবি, বহুত ছবি, সব স্টুডিও ক্যামেলিয়াতে নেগেটিভ ছিল। আমি পরবর্তীকালে ওগুলো আনতেও পারিনি। 2-1টা ছবি অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, রাজ কাপুর, উত্তম কুমার, জ্যোতি বাসু, সবাইকে একসঙ্গে ভিডিও করেছেন আপনি? উত্তম সুচিত্রা, না 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 না, আমি তো সিনেমা লাইনে কম। না 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 না, সিনেমা লাইনে আমি নিউজে তখন সিনেমা লাইনে একচেটিয়া ছিল ওদের ছবি। ধীরেন দেব তখন একচেটিয়া, সুচিত্রা সেন, ধীরেন দেব ছাড়া কাউকে দিয়ে ছবি তোলাতেন না। হ্যাঁ, তার পরবর্তীকালে তো কত গেমস হয়েছে ইডেন গার্ডেনে, প্রেস বক্সে। আমরা সুনীল গাভাস্কার থেকে শুরু করে কার না ইন্টারভিউ উপেন্দ্র করেনি। থ্যাংক ইউ ভেরি মাচ।